সেদিন রাতের বেলায় আমার ছেলে কাঞ্চন খেলতে লাগলো। সবুজ কিছুটা শব্দ শুনতে পেল। একসময় কাঞ্চন ঘুমিয়ে পড়ল। সবুজ উঠে যেতে চাইল। আমি কাঞ্চনকে আমার বামে সরিয়ে ডান পাশে সবুজকে শোয়ার জায়গা করে দিলাম। আমি বললাম, এই বোকা ছেলে, শরম পেয়ে কেউ এরকম করে নাকি? ও হিহি করে হাসতে লাগলো। ওর খুবই গম্ভীর গলায় বলল, আসলে এমন সৌভাগ্য আমার হয়নি, তাই এমন হলো, কারণ ও কখনো মায়ের সোহাগ পায়নি। জন্মের পর থেকে অনাথ আশ্রমে বেড়ে উঠেছে, তাই কষ্টে ওর গলাটা একটু ধরলুম। নিজের মা না থাকার ইতিহাস মনে হলো। আমি বললাম, ওহ, আমার খেয়াল ছিল না, আমি বুঝতে পারিনি। স্বাভাবিক করার জন্য বলল, ঠিক আছে, এখন ওকে খেতে দেন কেন? আমি বললাম, আটকাবো কিভাবে? ও যেরকম গোধরে, দেখলা তো? আমি শুনেছি পদ্মা মালঞ্চের লতার রস খুব তিতা, ওইটা দিলে আর খাবে না। লাভ কি তাতে? আমি বুঝলাম না। এমনিতে যে পরিমাণ হয়, না খাইলে তো ব্যথায় মরে যাব। ও বলল, মানে বুঝলাম না। আমি বললাম, এখন না খেলে মাঝরাতে আবার ভরে যাবে, তখন আবার ব্যথা করবে। আমি এবার ওকে অবাক করে দিয়ে প্রশ্ন করলাম, তুমি আমার দিকে এভাবে তাকাও কেন? একথা শুনে ওর লজ্জা লাগলেও জ্বরটা কেটে যাওয়ার কারণে বলল, আসলে আমি এত বড় দেখিনি। আমি মুচকি হাসি দিয়ে বললাম, তাহলে কয়জনের দেখেছ? ও বলল, শুধু আপনার মেয়েকে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। লোহা লক্কর জোড়া লাগানোর কাজ অনেক পরিশ্রমের। আমি শাড়ি গোছাতে গোছাতে বিছানা থেকে উঠতেছি, সেই সময় ও জেগে গেল। ও বলল, আপনি নামবেন নাকি? আমি বললাম, হ্যাঁ, একটু টয়লেটে যাব। ঘুম জড়ানো চোখে বেশ কিছুক্ষণ সময় চলে গেল, কিন্তু আমার আসার খবর নেই। তাই উঠে বাথরুমে গিয়ে দেখতে লাগলো ও অল্প স্বরে আমাকে ডাকতে লাগলো। হঠাৎ পিছন থেকে চুরি পরা হাতে ওর মুখ চেপে ধরলাম। ফিস ফিস করে বললাম, দেখো না, আসো আমার সাথে। আমি ওকে নিয়ে আমরা যেখানে শুয়েছিলাম সেখানে গেলাম। সিলিং ফ্যান থাকার পরেও আমি একটা টেবিল ফ্যান চালিয়ে দিলাম। আমি হাত ধরে রুমে নিয়ে গেলাম এবং ফিস ফিস করে বললাম, তুমি কি খাবে? তুমি নাকি কখনো খাওনি? তখন তোমার ওই কথা শুনে আমার কেমন জানি মায়া লাগলো, তাই ভাবলাম একবার তোমাকে খাওয়াই। ও বলল, না, এখন আর না, আমার মন চায়, কিন্তু এটা কি ঠিক? আমি বললাম, ধুর, আসো, একটু তো খাবে, আর তো কিছু না। এই বলে আমি ফিক করে হেসে ফেললাম। আমি আর না করতে পারলাম না। আমি বিছানায় বালিশের উপর মাথা দিয়ে শুলাম। ও বলল, লাইট জ্বালাই। আমি বললাম, না না, গ্রামের ঘর, এখানে অনেক বাজে পোলাপান আছে। ঘরে ঘরে ঢুমারে নিশি রাতে আমাদের রুমের পেছনের জানালা দিয়ে চাঁদের আলো আসছে। উপরের পাট খোলা, জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল কেউ আছে কিনা। একটু পরেই গিলতে লাগলো। আমাকে আর কিছু বলতে হলো না। আমি চোখ বন্ধ করে রইলাম। চাঁদের আলোয় গাছে দুপাশে ঝুলে আছে। ওর থেকে একটা ঝাঝালো গন্ধ আসতে লাগলো। ওর উপরে উঠতে মন চাইল, এক সময় থাকতে না পেরে ঝাঁপিয়ে পড়ল। আমি হকচকিয়ে বললাম, এটা কি হলো? ও বলল, পাশে থেকে সুবিধা হচ্ছিল না। আমি হেসে ফিস ফিস করে বললাম, একদিন এই সব শেষ করবা। এই বলে আমি ওর কপালে একটা চুমু দিলাম। আমি ওর স্পর্শ পেয়ে আটকে উঠে বললাম, এই ছেলে খাওয়ার কথা ছিল, আর কিছু না। কিন্তু তোমার এরকম হলো কেন? ও বলল, আমি আর পারছি না। আমি বললাম, এ কয়েকদিন ঝরনে তাতেই এরকম, আর আমি যে বছরের পর বছর পড়ে আছি। তোমার শ্বশুর তো আসে না। ও বলল, তাহলে এখন কেন কষ্ট করবেন? আমি বললাম, তাই বলে তো মেয়েরা সব কিছু পারে না। ও বলল, আমি শুনেছি সে নাকি ওইখানে একটা নেপালি কাজের মেয়েকে বিয়ে করেছে। আপনি কিন্তু বঞ্চিত হচ্ছেন। আমি ওর অত্যাচারের সাথে সায় দিতে লাগলাম। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, রক্ষা কবচ আছে। ও দ্রুত নেমে গিয়ে দুয়ার থেকে বের করল। আমি চাঁদের আলোয় ইশারা করে বললাম, আমার হাতে দাও, আমি সেট করে দিচ্ছি। আমি সুন্দর করে কয়েক সেকেন্ডের মধ্যে পরিয়ে দিলাম। আমি এবার প্রস্তুত হয়ে বললাম, কাছে আসো। ও পাগলের মতো খেলতে লাগলো। আমি হাঁফিয়ে বললাম, আমার মেয়েটার কাছ থেকে তুমি কিছু পাও না। এরপর থেকে আমার কাছে মাঝে মাঝে চলে আসবে। ও একসময় খেলা শুরু করে দিল।
এলোপাতাড়ি ব্যাগ চালাতে লাগলো। আমি যেন কাঁপতে লাগলাম। আমার ভীষণ আনন্দ লাগা শুরু হলো। 20 মিনিট পরে ও খেলার শক্তি হারিয়ে ফেলল। এদিকে আমি অসর হয়ে পড়ে রইলাম। আমি ওর কানে কানে বললাম, এখন থেকে তুমি আমার মেয়ে যতদিন তোমাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করতে না পারবে, তুমি আমার কাছে আসবে, আমি তোমার সব শখ মিটিয়ে দেব। এভাবে চলতে লাগলো আমাদের সম্পর্ক। 1 সপ্তাহ পরে আমার মেয়ের বাড়ি চলে আসলো। তখন আমাদের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হলো, কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাদের খেলা চলতে থাকলো। পরে এক সময় আমার মেয়ে চলে গেল মামার বাড়ি। আসলে আমার মেয়ে একটু ঘোরাফেরা করার খুব নেশা। ওর মামারা অন্য শহরে থাকে, ওদের ছোট্ট সংসার। যাই হোক, সবুজ সেখানে গেল না। তবে আমার মেয়ে আমাদের সম্পর্কের পুরোপুরি অজ্ঞাত ছিল, কারণ সবুজ আমার থেকে খেলার মহাবিদ্যার দীক্ষা পেয়েছে। তখন খুব গরম, অসম্ভব লোডশেডিংয়ের কারণে রাতে ঘুমানোর সময় আমি শুধু নাইটি পরে ঘুমালাম। সবুজ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, শুধু কিছু বলতো না। আসলে আমি জানি ও কোন উদ্দেশ্যে এভাবে তাকায়। তোর সাথে ফ্রি ছিলাম বলেই ওর সামনে দ্বিধা করতাম না। ওর সাথে আমার বেশ ভাব হয়ে গেল। আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেলাম। তবে আমার ধারণা, সবুজ আর অন্য সাধারণ ছেলেদের মতোই বয়সে পেকে যায়নি। ওর মধ্যে ভীষণ দুঃখ চেপে আছে। আমার মতো শাশুড়ি আর বউ পেয়ে বেশ খুশি। আমাদের বিষয়ে কোনো কিছুতে দ্বিধা ছিল না। আমি কখনো ওকে জ্ঞান দেবার কথা ভাবি না। আমাকে জিজ্ঞেস করলো, একটা কথা জিজ্ঞেস করব, তুমি কিছু মনে করবে না তো? আমি তখন শুয়ে আছি, আমার পাশে শুয়ে শুয়ে গল্প করছে। আমি বললাম, বলো, কি জিজ্ঞেস করবে? ও বলল, তুমি রাগ করবে না তো? আগে কথা দাও। আমি বললাম, আচ্ছা, করব না। ও বলল, আমাদের পাড়ার এক ছেলে তোমার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলো। তুমি নাকি প্রচুর কামুকি, তোমাকে দেখলে নাকি গরম হয়ে যায়। আমি বললাম, গুলোর মানে কি? আসলে আমি এইগুলোর মানে জানি না, তবে বুঝতে পারছি এটা খুব একটা ভালো কথা নয়। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওর দিকে। আসলে ওই কথাগুলোর মানে জানে না দেখে অবাক হলাম। কিন্তু ও ভাবল আমি রাগ করেছি। তাড়াতাড়ি বলল, প্লিজ রাগ করো না। আচ্ছা থাক, তোমাকে বলতে হবে না। আমি বললাম, আরে রাগ করিনি, তুমি কি আসলেই এগুলোর মানে বোঝো না? ও বলল, বুঝেছি, কিন্তু অন্য ছেলে তোমার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে সেটা বুঝিনি। আমি বললাম, ওই ছেলের বয়স কত? ও বলল, আমার সমবয়সী হবে। আমি শ্বাস ছেড়ে বললাম, হুম। ও বলল, কি হুম বললে না? আমি তখন ভাবছিলাম কিছু একটা হবে। আমি বললাম, আসলে তোমার শ্বশুর দীর্ঘদিন না থাকতে আমার জ্বালা করছে। তখন তো আমি অনেক ইয়ং ছিলাম, তাই আমি ভাবলাম ওই ছেলেকে দিয়ে কৌশলে অবশ্য করানো যায়। কিন্তু সে আমার সাথে কোনো বেইমানি করেনি। কিন্তু এতদিন পরে আজ তোমাকে বলল। আসলে ও তখন অনভিজ্ঞ ছিল। ওর তখন টকপক করছে যৌবন, তাই নিয়মিত আমাদের বাড়িতে যাতায়াত করত। আমি ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম, ওকে দিয়ে কিছুটা কাজ চালিয়ে নেওয়া যাবে, কিন্তু একসময় ধরা খাওয়ার ভয় ছিল বলে ওকে বাদ দিলাম। তখন মনে মনে সিদ্ধান্ত নিলাম, মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দেব যার কোনো ঝুট ঝামেলা থাকবে না। আর সেই জন্য তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছি। তোমার শ্বশুর জানে তোমার আর্থিক অবস্থা বেশ ভালো, কিন্তু আমি তো জানি তুমি কেমন। এই কথা শুনে সে বলল, বাহ, এটা তো মন্দ না, যেহেতু শ্বশুরমশাই নেই, কিন্তু তোমার তো অধিকার আছে, তুমি নিজেকে কষ্ট দিতে পারো না। আমি বললাম, আচ্ছা, আমার সম্পর্কে কতটুকু জানো? ও বলল, কিছুই না, পাড়ার ওই ছেলের কাছ থেকে যা কিছু জানি তাই। আমি বললাম, আর কিছু জানতে হবে না, এখন জেনে লাভ কি? এখন তুমি আমার নিত্যদিনের সাথী। এই বলে আমি ওকে কাছে টেনে নিলাম। সেই রাতে দুবার খেলে ঘুমিয়ে পড়লাম। আমার মেয়ে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আর আমি সবুজকে নিয়ে ভালোবাসার সাগরে হাবুডুবু খেতে লাগলাম। সেদিন রাতের বেলায় আমার ছেলে কাঞ্চন খেলতে লাগলো। সবুজ কিছুটা শব্দ শুনতে পেল। এক সময় কাঞ্চন ঘুমিয়ে পড়ল। সবুজ উঠে যেতে চাইল।
আমি কাঞ্চনকে আমার বামে সরিয়ে ডান পাশে সবুজকে শোয়ার জায়গা করে দিলাম। আমি বললাম, এই বোকা ছেলে, শরম পেয়ে কেউ এরকম করে না।